আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, সম্প্রতিকালে সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনটি আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। আন্তর্জাতিক অত্যন্ত প্রভাবশালী তিনটি গণমাধ্যম রয়টার্স, এএফপি, দ্য ইন্ডিপেন্ডেন্ট। এখানে এই সাক্ষাৎকারে তিনি বিশদ বিষয়ে আলোচনা করেছেন তার রাজনৈতিক কর্মকাণ্ড, উত্তরাধিকার, বিপ্লব, ভোট ইত্যাদি নানান বিষয়। এই বিষয়ে আজকে আমরা একটু আলোচনা করব। তবে সবার আগে একটা বিষয় একটু বলে নেওয়া দরকার। তিনি অলমোস্ট একই দিনে তার তিনটি লিখিত সাক্ষাৎকার তিনটি প্রভাবশালী আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারিত হলো কেন, এবং প্রত্যেকটি সাক্ষাৎকারের ভাষা, কন্টেন্ট অলমোস্ট একই রকম। এটা কি নিছক শুধু সাক্ষাৎকার, নাকি এই সাক্ষাৎকারের মাধ্যমে পিছন থেকে কোনো শক্তি, বৃহৎ শক্তি বা লবি কাজ করতেছে? গত এক বছর, বিশেষ করে জুলাই আগস্ট অভ্যুত্থান এবং বিপ্লবের পরে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর এটাই তার সর্বপ্রথম মিডিয়াতে আগমন। এই মিডিয়ার আগমনের মধ্য দিয়ে উনি তার সক্রিয় রাজনৈতিক অবস্থান যেমনি তুলে ধরার বা তার অবস্থান ব্যক্ত করতে চাচ্ছেন, পাশাপাশি দল নিয়ে, এবং তিনি যে গত জুলাই বিপ্লব আগস্টের অভ্যুত্থানে যে 1400 জন লোক মারা গেলেন, নিহত হলেন, এর জন্য তিনি বিন্দুমাত্র দুঃখিত নয়, লজ্জিত নয়, অনুশোচনা তার মধ্যে নেই, এবং তিনি ক্ষমা চাইতে অস্বীকার করেছেন। আমরা তার সাক্ষাৎকার যদি মৌলিক কিছু বিষয় নিয়ে যদি আলোচনা করি, তাহলে আমরা একে একে বিট বাই বিট আমরা আলোচনাগুলো এভাবে দাঁড় করাতে পারি। নাম্বার 1, তিনি এটাকে গত 24শে যেই জুলাই বিপ্লব অভ্যুত্থান হলো, এটাকে তিনি বিপ্লব মানতে নারাজ। তিনি এটাকে নিছক একটি সহিংসতা বলেছেন। অত্যন্ত চাতুরতার সাথে তিনি এই শব্দটাকে ইউজ করেছেন। সহিংসতা বললে তিনি এইটুকু বোঝাতে পারেন যে যেহেতু সহিংসতা, তাহলে রাষ্ট্রীয় ক্ষমতা, রাষ্ট্রীয় মেশিনারিজ, রাষ্ট্রীয় যন্ত্র এই সহিংসতা দমনের জন্য পদক্ষেপ নিতে পারে, গুলি চালাতে পারে, এবং এই গুলি চালানোটা সাংবিধানিক অধিকার এবং সাংবিধানিক দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। লুক এট দিস, লুক এট তার মনের ভিতর যে নেকেড যে অবস্থা, চিন্তা করা যায়। তিনি পাশাপাশি আরেকটা খুবই সেন্সিটিভ বিষয় বলেছেন যে নিরাপত্তা বাহিনীর চেইন অফ কমান্ড ভেঙে পড়েছিল। তিনি তার সাক্ষাৎকারে এই কথাটা বলেছেন। ইট মিনস যে তিনি বলেছেন মাঠ পর্যায়ে থাকা নিরাপত্তা বাহিনীর শৃঙ্খলা ভেঙে পড়েছিল। অর্থাৎ এই শৃঙ্খলা যদি ভেঙে না পড়তো, তাহলে তিনি যে কমান্ড দিয়েছিলেন, যে লেথাল উইপন, প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের যে নির্দেশ দিয়েছিলেন, তাহলে তারা সবাই এটা মানত, হতাহতের পরিমাণ আরো বৃদ্ধি পেত। আপনাকে একটু চিন্তা করতে পারেন, সে নিজের ঘাড়ে দায় না নিয়ে বরং শৃঙ্খলা বাহিনীর উপরে দায় চাপিয়ে দেওয়ার একটা অপচেষ্টা করেছে, এবং শৃঙ্খলা বাহিনীকে এখনো পর্যন্ত জনগণের মুখে দাঁড় করানোর একটা হীন প্রচেষ্টা করেছে এই কথা বলার মধ্য দিয়ে তাকে। এবং তার সাক্ষাৎকারে আরেকটা বিষয়, মৃত্যু সংখ্যা নিয়ে, যেখানে সমস্ত তথ্যপাত্রগুলো, রিসার্চ বা যে সমস্ত ডাটাগুলো কালেকশন করা হয়েছে, অনেক জায়গায় 2000 জনের কথা বলে হলেও ও 1400 জনের নাম, ঠিকানা একেবারে স্পেসিফিক ভাবে উল্লেখ করা হয়েছে। তিনি এটাকে, এই মৃত্যুর সংখ্যাকে বলেছেন এটা অতিরঞ্জিত মৃত্যুর সংখ্যা। আপনাকে একটু চিন্তা করা যায়, কতটা সাইকোপ্যাথ হলে, কতটা হীনমন হলে, কতটা মনের ভিতরে নৃশংসতা, পশুত্ব থাকলে আন্তর্জাতিক গণমাধ্যমে এই মৃত্যুর সংখ্যা নিয়ে একটা মিথ্যাচারিতা তিনি করেছেন। আরেকটা বিষয় হচ্ছে, তার সাক্ষাৎকারে যখন ইন্ডিপেন্ডেন্টের সাংবাদিক তাকে এই মৃত্যুর জন্য, 1400 জন মৃত্যুর জন্য তাকে তিনি দুঃখিত কিনা, তিনি ক্ষমা চাইবেন কিনা, এই কথা যখন বলা হলো, তিনি অত্যন্ত ধূর্ততার সাথে চালাকি করেছেন। তিনি বলেছেন, আমি আমার দেশের, আমি আমাদের জাতি হিসেবে হারানো প্রতিটি সন্তান, ভাই বোন, বন্ধু, আত্মীয় স্বজনের জন্য শোক প্রকাশ করি।
তা প্রকাশ করতে থাকবে, কিন্তু তার কমান্ডে লেথাল উইপন ব্যবহারের মধ্য দিয়ে 6 বৎসরের ছোট্ট শিশুকে যেভাবে হত্যা করা হয়েছে, তেমনি বৃদ্ধ এবং যে 1400 জন মানুষকে যেভাবে আহ, মা- অত্যন্ত আহ, নির্মমভাবে হত্যা করা হলো, হাজার হাজার লোককে যে পঙ্গুত্ব উপহার দিল, যে হাজার হাজার প্রায় 30,000-এর উপরে ছাত্র জনতা পঙ্গুত্ব বরণ করলো, যাদের চোখ হারালো, পা হারালো, এই জন্য তিনি দুঃখ প্রকাশ করেন না, এই জন্য তিনি লজ্জিত নন, এই জন্য তিনি ক্ষমা চাবেন না। একটু চিন্তা করা যায় মানুষের মনের ভিতর হিংসা বর্বরতা কেমন থাকলে আন্তর্জাতিক গণমাধ্যমে তিনি বলেন যে তিনি ক্ষমা চাইতে অস্বীকার করেছেন। নিজের বিচার প্রসঙ্গে তাকে যখন জিজ্ঞেস করা হয়, যেখানে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং তাকে যে 1400 ছাত্র জনতার হত্যাকারী হিসেবে চিহ্নিত করেছে, আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে তার মৃত্যুদণ্ডের আবেদন করা হয়েছে এবং প্রাণঘাতী হত্যার নির্দেশদাতা হিসেবে তাকে উল্লেখ করা হয়েছে। ফলে 1400 জনের উপরে ছাত্র জনতা নিহত এবং হাজার হাজার যে পঙ্গুত্ব বরণ করলো। এর জন্য নিজের বিচার প্রসঙ্গে তিনি বলতে গিয়ে বলেছেন, এই বিচারকে শেম ট্রায়াল বলেছেন। এই বিচার হচ্ছে একটা প্রতারণার বিচার। তিনি তার কোনো দায় স্বীকার করবেন না, তিনি এই বিচারকে মানেন না পরোক্ষভাবে, যদি আমরা বলি এটাই। তিনি আওয়ামী লীগের উত্তরাধিকার প্রসঙ্গেও তিনি কথা বলেছেন, যে আওয়ামী লীগের পরবর্তীতে এই নেতৃত্বের পরিবর্তন আসবে কি আসবে না, এটা তার দল সিদ্ধান্ত নিবে, এবং দেশে যদি সাংবিধানিক পরিবর্তন এবং স্থিতিশীলতা আসে, তারা আওয়ামী লীগ ভূমিকা পালন করবে। তবে তার কথায় এইটুকু অন্তত বোঝা গেছে যে শেখ পরিবার হয়তোবা আওয়ামী লীগের নেতৃত্বে নাও থাকতে পারে। হোয়ারেজ তার ছেলে একটি সাক্ষাৎকারে আবার বলেছে, যদি শেখ পরিবারকে দায়িত্ব দেওয়া হয় তাহলে তিনি তার ছেলে জয় এই দায়িত্ব নিতে পারে। তাহলে তাদের মধ্যে দেখেন একটা কনফ্লিক্টিং স্টেটমেন্ট, মানে মানুষকে নিয়ে এখনো পর্যন্ত আওয়ামী লীগের নেতৃবৃন্দদেরকে নিয়ে তারা খেলতেছেন। যে আমি বুঝি না যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা রয়েছে, আওয়ামী লীগকে যারা সাপোর্ট করে, এ ধরনের একটি সাইকোপ্যাথের কথায় কেন তারা উঠে বসে, যেই হাসিনা এবং তার গোটা পরিবার দেশের বাহিরে অবস্থান করে, বিভিন্ন সময় বিপদে ফেলে, তার নেতা নেত্রীদেরকে বিপদে ফেলে দেশ থেকে পালিয়েছে, এই শেখ হাসিনার জন্য আবার এই আওয়ামী লীগ শেখ পরিবারের জন্য তাদের যে মায়াকান্না, তাদের যে চাওয়া আবার শেখ হাসিনা ফিরবে ইত্যাদি ইত্যাদি, আমি বুঝি না আওয়ামী লীগের ভাই বোনদের কি ন্যূনতম কমন সেন্স নাই যে আওয়ামী লীগ এবং শেখ পরিবার আসলে আওয়ামী লীগের নয়। এটা তারা আওয়ামী লীগকে একটা ব্যবসা প্রতিষ্ঠান বানিয়েছিল শেখ পরিবার। গোটা পরিবার শেখ পরিবার দেশের বাহিরে বিভিন্ন দেশে অবস্থান করছে, আর তারা একটা কোম্পানি হাউস খুলে আওয়ামী লীগ নামক কোম্পানি থেকে তারা সুযোগ সুবিধা গ্রহণ করেছে। এটা আপনারা কম বেশি জানেন। এ বিষয়ে আসলে ফার্দার আমি বলবো না, হয়তো অন্য কোনো সময় বলবো। আরেকটি বিষয়, সে অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেছেন। এটা ফানি, এটা তার মুখ থেকে, যে 2014 সালে 154 জনের বিনা ভোটে এমপি নির্বাচিত হয়, 18 সালে তাহাজ্জুদের নির্বাচন হয়, 2024 সালে যে ডামি নির্বাচন হয়, তিনি এখন বলে যে অংশগ্রহণমূলক, পার্টিসিপেটরি, ক্রেডিবল এবং সেন্সিবল নির্বাচনের কথা। এটা মানে তার এই কথা শুনে মনে হয় শয়তানেরও হাসি পায়, যে আসলে সে এখন পার্টিসিপেটরি নির্বাচনের কথা বলে। পাশাপাশি এই সাক্ষাৎকারে তিনি আবার ভোট বর্জনের কথা বলেছেন। সবচেয়ে বড় বিষয়, আওয়ামী লীগ আসলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না, এটা আইনের বিধান রয়েছে, যেহেতু মামলা চলমান রয়েছে। যদিও আওয়ামী লীগের এগেনস্টে মামলা হয়নি, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা রয়েছে, এবং আওয়ামী লীগ দল হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না আমরা সামনে দেখতে পাবো। তিনি ভোট বর্জনের হুমকি দিয়েছে, এবং তিনি এটাও বলেছেন যে আওয়ামী লীগকে বাহিরে রেখে কখনো ক্রেডিবল সেন্সিবল নির্বাচন হতে পারবে না, এবং এইটা যে বাংলাদেশে হবে না, হতে দেওয়া হবে না ইত্যাদি। বাট সবচেয়ে আরেকটি যে বিষয়, যে দেখেন
অপারেশন ডেভিল হান্ট নামে যে একটা প্রজেক্টের মাধ্যমে তিনি শত শত মানুষকে যে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, আয়নাঘর করেছে। আয়নাঘরের মতো ৮০০-র উপরে যে আয়নাঘর গোটা দেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই আয়নাঘরের মধ্য দিয়ে কত মানুষের স্ত্রীকে স্বামী হারা করেছে, মাকে তার সন্তান হারা করেছে, বাচ্চাদেরকে পিতাহারা করেছে। এর জন্য তার মধ্যে কোনরূপ শঙ্কাবোধ, অনুশোচনা তো নেই, এবং তার সাক্ষাৎকার কিন্তু গুম, খুন, আয়নাঘর নিয়ে কোনো কথা বলেনি। এই বিষয়ে একেবারে উনি মুখে জিহ্বা রেখেছিলেন। পাশাপাশি দুর্নীতি, স্বজনপ্রীতি এবং তাদের পারিবারিক দুর্নীতির, আওয়ামী লীগ যে পারিবারিক এবং শেখ পরিবারের যে দুর্নীতি রয়েছে, এই দুর্নীতির ব্যাপারেও তিনি বিন্দুমাত্র কথা বলেননি। তার গোটা তিনটি আন্তর্জাতিক গণমাধ্যমের যে সাক্ষাৎকার, এই সাক্ষাৎকার তিনটা মোরলেস একই রকম কথাবার্তা, একই রকম কন্টেন্টে। বাট হাউএভার আমরা যদি একটু সামারি করি, তাহলে একটা কথা বলা যাবে, বাংলাদেশে উনি 2024 সালে যে জুলাই বিপ্লব বা অভ্যুত্থান হলো এবং এর মধ্য দিয়ে যে 1400 জন লোক শাহাদাত বরণ করলো, হাজার হাজার যে পঙ্গুত্ব বরণ করলো, বাংলাদেশ নামক যে নতুন বাংলাদেশের অভ্যুদয় হলো। আর এই হত্যাযজ্ঞের জন্য, হত্যাকাণ্ডের জন্য তিনি বিন্দুমাত্র দুঃখিত নয়, তিনি বিন্দুমাত্র লজ্জিত নয়। তার মধ্যে কোনরূপ অনুকম্পা নেই, অনুশোচনা নেই এবং ক্ষমা চাইতে অস্বীকার করেছে। এখন আওয়ামী লীগ যে সমস্ত ভাই বোনেরা শেখ পরিবারকে সাপোর্ট করেন, আপনারা চিন্তা করে দেখেন আপনারা এই শেখ হাসিনা শেখ পরিবারের নেতৃত্ব মেনে নেবেন কিনা। ধন্যবাদ।